প্রথম সফরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা পরিপক্ক সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার আশা। একদলীয় শাসন চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের। ৭৫% মানুষকে অস্বীকার করলে সরকারের পতন হবে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। মোহাম্মদপুরে এবার বিএনপি নেতাকে কোপালো দুর্বৃত্তরা। জামিনে বেরিয়ে ফের অপরাধে ফারুক, বারবার মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন। আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক। মহানগরে শার্ট হবে হালকা জলপাই, জেলা পুলিশের গাঢ় নীল, সবার প্যান্ট থাকবে খাকি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। গণঅভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগে পাচার হয় বিপুল অর্থ। এবং লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরে সংশয়। হামলা পাল্টা হামলায় ৪৭ লেবানিজ ও ৪ জিওনিজ নেতা নিহত। শুভেচ্ছা দেশে প্রবাসে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো এসবের বিস্তারিত। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেয়া ভূরাজনৈতিক বিবেচনায় একটি পরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মালয়েশিয়ায় পুরোপুরি শ্রমবাজার চালু হলে সেটি হবে দেশের জন্য বড় সাফল্য। অন্যদিকে চীন সফরেও দুদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, এমন ধারণা বিশেষজ্ঞদের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। সরকার গঠনের ৪ মাস পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের প্রথম সফরে ২ কূটনৈতিক প্রতিবেশীকে এড়িয়ে বেছে নিলেন তৃতীয় দেশ। যাচ্ছেন বিনিয়োগ ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য মালয়েশিয়ায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়াকে প্রথম সফর হিসাবে বেছে নেয়া ভূ রাজনৈতিক বিবেচনায় পরিপক্ক সিদ্ধান্ত। জিওপলিটিক্যাল এই রাইভালরি অ্যাভয়েড করে মালয়েশিয়াতে প্রথম বিদেশ সফরের যে সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ম্যাচিওর এবং প্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করতে পারাই হবে সফরের বড় সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমবাজার সম্পূর্ণ খুলে দেয়া মালয়েশিয়াতে, এই বিষয়ে একটি বড় সিদ্ধান্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে উপনীত হতে পারেন, so that would be a big success of this visit. ২ দিনের মালয়েশিয়া সফরের পরদিনই প্রধানমন্ত্রী যাচ্ছেন প্রথমবারের মতো চীন সফরে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার আভাস মিলেছে। তিস্তাটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। চীন এই ব্যাপারে এগিয়ে আসবেন। তিস্তা ব্যারেজটা যদি হয়, কৃষিক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। সদ্য চীন সফর থেকে আসা ডেপুটি স্পিকার বলছেন, প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের স্বার্থ। তো সেই সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে আমরা চীন সহ অপরাপর যারা বন্ধুরাষ্ট্র আছে তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যে স্বাক্ষর হবে বেশ কিছু সমঝোতা স্মারক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব, একথা বলেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। নীলফামারীতে তিস্তা ব্যারেজ ও নদীভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তারা। বর্ষায় ভাসায় তীর, ভাঙে দুকুল, ঘরবাড়ি আর ফসলি জমি গিলে খায় রাক্ষসে তিস্তা। গ্রীষ্মে ঠিক বিপরীত চিত্র, পানির অভাবে নদীর বুকে ধুধু বালুচর, অনাবাদি শত শত হেক্টর জমি। কয়েক দশকের এই দুর্দশা লাঘবে ২০২১ সালে তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়। নানা আশ্বাস আর সমীক্ষার পরও শুরু করা যায়নি কাজ। শুক্রবার নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে গিয়ে ফের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের 3 মন্ত্রী। এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত সময়ে শুরু হবে প্রকল্পের কাজ। বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের 70 থেকে 80% কাজ শেষ করার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, কারণ উনি একাধিকবার উচ্চারণ করেছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটা বিদেশি টিম হয়তো আসবেন, আমরা আমাদের দেশীয় টিম, টেকনিক্যাল টিম এখানে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডির ব্যাপার আছে। সব কিছু সম্পন্ন হওয়ার পর আমরা আশা করছি খুব শীঘ্রই যত কম সময় নেওয়া যায় অত কম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন দৃশ্যমান আমরা করে দিতে পারি, সেই দিকে আমাদের নজর। এই তিস্তা ব্যারেজ নিয়ে বিগত দিনে কে কি করেছেন আমরা সেই বিষয়ে যাব না। এই সরকারের আমলেই আমরা 70 থেকে 80% কাজ বাস্তবায়ন করতে চাই। এদিকে মুন্সিগঞ্জের নয়নের খাল ও রিকাবি বাজার খাল পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে 20,000 কিলোমিটার খাল নদী খনন ও পুনঃখনন করা হবে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি খালের 2 পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। নির্বাচনের আগে দেয়া বিএনপির সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান মীর শাহে আলম। মাহমুদ রফিন, স্টার নিউজ। ফ্যাসিস্টদের পথ ধরেই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ আনেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সরকারের কড়া সমালোচনা করেন তিনি। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন। শুক্রবার সকাল থেকে ময়দানে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সম্মেলন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। জামায়াত আমির অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। একই সঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াত আমির। পরে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন শফিকুর রহমান। অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সাদা চিহ্ন দিয়ে বিক্রি করেন এই দোকানদারদের হাতে, এই সরকারের আমলে তাই হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 75% মানুষকে অস্বীকার করলে সরকার পতনে সময় লাগবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার দুপুরে বাগেরহাটে খানজাহান আলীর মাজার ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ভারতের পুশিন ইস্যুতে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারতের আধিপত্য ঠেকাতে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। এনসিপি সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। পরে ঘোড়াদিঘির পারে বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের সঙ্গে ৬০ গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই 75% মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ধ্বনি বাঁচতে বেশি সময় লাগবে না। ভারত থেকে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। প্রায় 5,000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো, তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে।
আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিতে 9 দফা দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানায় সংগঠনটি। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত, যাদের নেই কোনো সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পেনশন, দুর্ঘটনা বিমা ও মাতৃত্বকালীন সুবিধার বাইরে থাকেন শ্রমিকরা। প্রযুক্তিগত ব্যবহারের কারণে ছাঁটাই বন্ধ এবং মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিও জানান বক্তারা। একই সাথে শ্রমিকদের জন্য সস্তায় রেশনিং ব্যবস্থা, শিল্পাঞ্চল ভিত্তিক আবাসন প্রকল্প এবং চিকিৎসা নিশ্চিতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবিও জানান তারা। হলো যে এই মুহূর্তে আমরা সুদ দেই সবচেয়ে বেশি, যে ঋণ, ফলে আপনি যখন এনবিআর যখন তার মানে ইয়েটা পূরণ করতে পারবে না, টার্গেটটা পূরণ করতে পারবে না, অবধারিতভাবে আপনাকে ঋণের দিকে যেতে হবে। আপনি এই ঘোষণা দিয়ে শুরু করেছেন যে আপনি অভ্যন্তরীণ ব্যাংকগুলোর কাছ থেকে 1,12,000 কোটি টাকার ঋণ নেবেন, এটা বলে শুরু করেছেন। এখন মাঝপথে গিয়ে কোথায় এটা কত লক্ষ কোটি টাকার দিয়ে ঠেকবে এটা কিন্তু আমরা জানি না। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। দুপুর 2:30টার দিকে ঘটে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় মোহাম্মদপুরে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে উঠেছে। শুক্রবার দুপুরে 7 মসজিদ হাউজিং এলাকায় নামাজ শেষে নিজ বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম। এ সময় 3টি মোটরসাইকেল যুগে 6 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে যায়। তার মুখ, কাঁধ এবং বাঁ হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় তাকে। ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওটা 2 হাতে জাগাইয়া ওরা নিয়ে মোটরসাইকেল টেনে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ওটা দেখে মানে ভয় পেয়ে দাঁড়ায় ছেয়ে নিছে, ছায়া রয়েছে। আর ওদের মাথায় ছিল হেলমেট আর মুখে মাস্ক ছিল। ওরা আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে, আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিত ঘটনা। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে। নানক সাহেব দীর্ঘদিন এখানে বসবাস করেছে, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তার লালিত পালিত পোষ্যপুত্ররা এখনো আনাচে গানাচে, কিশোর গ্যাং, তাদের সৃষ্টি করা। পরে আহত বিএনপি নেতাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সিসিটিভি ফুটেজ, পুলিশ যা আমাকে এই পর্যন্ত যা জানিয়েছে যে 4 জন মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় এসে আঘাতটা করে, আপনার আক্রমণটা করে এবং তারপর এলাকাবাসী জানতে জানতে এলাকাবাসী যখন এসে জড়ো হওয়া শুরু করে তখন তারা তাড়াতাড়ি পালিয়ে যায়। এ ঘটনায় দোষীদের শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আশাবাদ প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে তাদের। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। চাঁদাবাজি যার নেশা ও পেশা, যাকে গ্রেপ্তারের পর মাইকিং করে প্রচার করে পুলিশ, আর কারাগারও যেন তার কাছে কিছুদিনের বিশ্রামাগার মাত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলা সেই মানুষটির নাম মোহাম্মদপুরের আলোচিত চাঁদাবাজ ফারুক ওরফে কাল্লা ফারুক। আইনের ফোকর গোলে ফারুকদের দৌরাত্ম্য জনজীবনে যে নাভিশ্বাস তৈরি করছে তাই জানাচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। সুন্দর কর্মপরিবেশ। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জে ওয়্যারহাউসে কাজ করছিলেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে ঢোকে একদল লোক। আঙুল উঁচিয়ে কর্মীদের হুমকি দিতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তিকে। ঘণ্টাখানেক পরের ঘটনা, ওই কুরিয়ারের পণ্যবাহী গাড়ি বসিলা ব্রিজ পার হওয়ার সময় হামলার শিকার হয়। প্রশ্ন ওঠে, হুমকি এরপর হামলা, কে ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তি? তবে নাম জানলেও আতঙ্কে সেই নাম মুখে নিতে চান না কেউই।
ভয়কে জয় করে সেই ব্যক্তির পরিচয় ও চাঁদাবাজি নিয়ে মুখ খোলেন এই ভুক্তভোগী। তবে তা পরিচয় গোপন রেখে তিনি জানান, নিজের ২০ জন লোককে চাকরি দেওয়ার দাবির পাশাপাশি পুরানো টায়ার বিক্রির জন্য চাপ দেয়া সাদা শার্টের ওই ব্যক্তির নাম চাঁদাবাজ ফারুক, যার কথা না শুনলেই হামলার শিকার হতে হয়, যেমনটা হয়েছে কুরিয়ারের ক্ষেত্রে। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের পর দিতে হবে অ্যাট এ টাইম। আপনি কি বলতেছেন সে কানেই নেবে না, ও যেটা বলে সে বলবে, সে তার যেটা দরকার সে নেবে। বেশ কয়েকজন তো চেহারা দেখা যাচ্ছে, এদেরকে চেনে না মনে করছেন? এর নাম ফারুক। গেল ফেব্রুয়ারিতে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবি করে আলোচনায় আসে ফারুক। এলাকায় সে কাল্লা ফারুক নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে খবর দিয়ে মাইকিং করে পুলিশ। সে সময় কারাগারে ঠাঁই হলেও মাত্র 3.5 মাসের মাথায় আবারও আলোচনায় সেই কাল্লা ফারুক। আমরা ধরলাম, তাকে আটকাইলাম, সে আবার বের হয়ে এসে আবার চাঁদাবাজি শুরু করলো। এই কষ্টের কথা আমরা কাকে বলবো? আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছিনতাইকারী ও চাঁদাবাজরা। এই ঘটনার প্রেক্ষিতে যখন একটা অপরাধী অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতেছে, আবার বারবার ধরা পড়তেছে, তখন তো তার সাহস বেড়ে যাচ্ছে যে আমার জন্য তো সহজ। এখানেও একটা পদক্ষেপ নিলে একটা দ্রুততম যদি একটা ট্রাইব্যুনাল কিংবা কোনোভাবে এদের দ্রুত বিচার করে একটা শাস্তি নিশ্চিত করা যায়, সাজা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু ভালো হতো সবার জন্য। আমরা অ্যাগ্রেসিভ পুলিশিং করব। কেরানীগঞ্জে ওয়্যার হাউসের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। রাজধানী ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা নামের 11 বছরের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে 10 তলা থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও নিহতের পরিবারের দাবি, আগেই হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছে ওই কিশোরীকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 6টার দিকে ধানমন্ডির একটি বহুতল ভবনের 10 তলা থেকে নিচে পড়ে যায় এক কিশোরী। রিক্তা নামের 11 বছরের কিশোরী ওই ভবনেরই 10 তলার 10/B ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ভবনটির কেয়ারটেকার শাহিন জানান, সকালে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা বিকট শব্দ শুনে ভবনের পেছনে রিক্তাকে পড়ে থাকতে দেখেন। পরে 10 তলার যে বাসায় সে কাজ করত সেখানে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর নিরাপত্তা কর্মীরা তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিক্তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। একটা শব্দ পাইছে প্রথমে ওই পাশ থেকে, তো ওরা আর কি চেকিংয়ের জন্য কোথা থেকে শব্দটা আসলো, চেকিংয়ের জন্য ওই পাশে গেছে। পরে তো দেখে যে মানে ওই সাইডে বাচ্চা পড়ে রয়েছে। আমাদের বললাম যে বিষয়টা আপনাদের বাসার কাজের মেয়ে হয়তো পড়ে গেছে। জিজ্ঞেস করলো যে তাহলে কোথায় আছে এখন। আমি বললাম যে ম্যাডাম এই ইনস্ট্যান্ট জীবিত দেখে আমরা মেডিকেলে পাঠাইছি, শিফট করছি। রিক্তার বাবার অভিযোগ, 10 তলা থেকে পড়ে মৃত্যুর মতো আঘাতের চিহ্ন তার মেয়ের শরীরে ছিল না। তার দাবি, মেয়েকে আগেই হত্যা করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে গাজীপুর নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় আসে রিক্তা। এরপর আয়ুব আলী নামে আরেক ব্যক্তির মাধ্যমে রাজধানীতে রিক্তার কাজের ব্যবস্থা করে গাজীপুর। তবে গাজীপুরের অভিযোগ, যে বাসায় কাজ দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে পরিবারের অজান্তে 10,000 টাকার বিনিময়ে অন্য একটি বাসায় পাঠিয়ে দেওয়া হয় রিক্তাকে। ম্যাডামে বাচ্চার হাতে না কথা হয় না, খালি কথা হয় মালিহে কথা হয়, মানে ম্যাডামে কথা হয়, বাচ্চার হাতে না কথা হয় না। ওই যে বাসায় দিছে এই বাসায় ম্যাডামে 8টার দিকে ফোন দিছে, হ্যাঁ ভাই মেয়েটা তো অসুস্থ বেশি, আমরা হসপিটাল ভর্তি করছি, আপনারা মেয়েটা নিয়েও গাইয়া আইসি মেডিকেলও আইসি পরে তো এরকম শুনি আই বলি আইসি, আমরা দেখি আই বলে ভাই এদিকে বউ, আমি কোনো বউয়ার কিছু না খেতে আমরা শুনে লই, আই বলে হয় বাচ্চা তো মাইরে আনছে। ময়নাতদন্তের জন্য রিক্তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। শান্তনগরী খুলনা পরিণত হয়েছে খুন ও আতঙ্কের নগরীতে। গত 1.5 বছরে খুন হয়েছেন শতাধিক মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও কমছে না অপরাধ কর্মকাণ্ড। একের পর এক খুন আর অপরাধ চক্রের আধিপত্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? 2025-এর 28 অক্টোবর
ঘড়ির কাঁটায় তখন ভোররাত। সন্ত্রাসীদের গুলির শব্দে ঘুম ভাঙে খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশার এলাকার বাসিন্দাদের। একই বছরের ৩০ নভেম্বর খুলনার আদালতে হাজিরা শেষে বের হতেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় হাসিব ও রাজন নামের দুই যুবককে। হত্যাকাণ্ড থামেনি চলতি বছরেও। গেল মার্চে নগরীর ডাকবাংলা এলাকায় জনাকীর্ণ মার্কেটে যুবদল নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। গেল সপ্তাহে লবণচড়া এলাকায় নিজ বাড়ির সামনেই খুন হন বিএনপি কর্মী গাজী রফিক। সবশেষ ১৪ জুন দৌলতপুরে মসজিদের ভেতরেই গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম মণ্ডল। এর বাইরেও নগরীতে মাঝে মধ্যেই ঘটছে হত্যাকাণ্ড। এটা একটা লাশের নগরীতে পরিণত হয়েছে, যেটা জনজীবনে খুবই আপনার ত্রাস ভয়ের কাজ করছে। আমরা যে পার্কের গেটের সামনে দোকানদারি করি ঠিক মতন আমরাও আতঙ্কে থাকি, জীবনের কোনো নিরাপত্তা নাই। সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। তাদের মতে এসবের নেপথ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঘর থেকে মসজিদ পর্যন্ত কোথাও আসলে মানুষ নিরাপদ নয়। আমাদের কাছে মনে হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয় তাদের ইচ্ছার ঘাটতি আছে, অথবা পেশাদারিত্বের ঘাটতি আছে, অথবা তাদের দক্ষতার ঘাটতি আছে। ঘটনা যাই হোক, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিংহবাগ হত্যাকাণ্ডই হচ্ছে মাদক সংশ্লিষ্ট, এবং এরপরে যেটা হচ্ছে ব্যবসায়ীদের তারা চাঁদাবাজ উপরে তারা ফোন করছে, হুমকি চাঁদাবাজি করছে, এবং বিএনপি কর্মীদেরকে শেষ পর্যন্ত হত্যা করছে। পুলিশের তথ্যমতে খুলনা নগরীতে অন্তত ৯টি গ্রুপ সক্রিয়। বি কোম্পানি সহ বিভিন্ন নামে তাদের পরিচিতি। রয়েছে ২ ডজনেরও বেশি মামলাও, সবাই মোস্ট ওয়ান্টেড। এই বছরে যে 14টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে 7টি হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ থেকে, এগুলি আমরা উদ্ঘাটন করছি। আর যেগুলি অন্যান্য আরও আছে মাদক সংক্রান্ত বিরোধ, সেগুলোও আমরা আসামি চিহ্নিত করা, গ্রেপ্তার করা এবং চার্জশিট প্রদান করা হচ্ছে মূলত পুলিশের কাজ। আমরা এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করব না, সে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, কোনো সন্ত্রাসী খুলনা শহরে কোনো কার্যক্রম চালাতে পারবে না। কেএমপির তথ্যমতে গত ১.৫ বছরে খুলনা নগরী ও জেলায় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ। এবার মেহেরপুর সদরের খালপাড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে না পেরে তারা অবস্থান নিয়েছেন শূন্যরেখার একটি বাগানে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ দিন ধরে আটকে আছে ৫ জন। কমছে না বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা। প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। রুখে দিতে সদা জাগ্রত বিজিবি সহ সীমান্তবর্তী এলাকার মানুষ। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন শুক্রবার ভোরে খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ অংশে ঢোকার পর ওই ৪ জনকে দেখতে পায় বিজিবি। স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় সীমান্তরক্ষী বাহিনী। এতে তারা চলে যায় শূন্যরেখার একটি বাগানে। আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দেওয়ার পরে এদিকে ওদের সীমানার মধ্যে পাঠিয়ে দেয়। তারপরে আমরা তার কাটার দিকে যাই, ওদিকে দেখি বসে থাকার পরে আমরা পরে আর খুঁজে পাই নাই। বৃষ্টির সময় আমরা দেখলাম যে ওরা দাঁড়িয়ে আছে একটা বাঁশ গাছের নিচে। এরপরে আমরা আবার বৃষ্টির পরে আমরা দেখতে গেছি যে ওরা আছে কিনা, পরে দেখেছি ওখানে নাই। পরে আমরা মাঠেও খুঁজছি, পাই নাই। পুশব্যাগের লোক এখানে আপনার যে বর্ডারের কোলে আপনার নিরিপিরি জায়গা, এখানে কোনো হই হিল্লা নেই, মানে আরামসে ওরা ঢুকে দেওয়ার চেষ্টা করে। এখন পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কেও নিশ্চিত নয় বিজিবি, যদিও তাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে টহল, নজরদারি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইন চেষ্টার শিকার হওয়া ৯ জনের মধ্যে ৪ জনকে গতকাল প্রবেশ করানো হয় বাংলাদেশে। বাকি ৫ জন ৬ দিন ধরে আটকে আছে শূন্যরেখায়। হাসিবুর রহমান, স্টার নিউজ। দেখছেন দেশে প্রবাসে, ফিরছে একটু পর। দেখছেন দেশে প্রবাসে। আবারও পরিবর্তন করা হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের টিসি কাপড়ের এবং কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলোভারের পরিবর্তে গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলোভার ব্যবহার করা হবে।
তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের। নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করতে পারে আত্মগোপনে থাকা সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করেছে দলটি। এ অবস্থায় মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে সংঘর্ষের আশঙ্কা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। আর বাড়তি সতর্কতার কথা জানিয়েছে ডিএমপি। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গেল 2 মার্চ যাত্রাবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালে কর্মকর্তাকে গুলি করে পালিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় 3টি আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় উঠে আসে ওয়ারি এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের নাম। 3 মাসের চেষ্টায় অবশেষে 3 সহযোগী সহ সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবহনের হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। 4টি ম্যাগজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের ধারণা উদ্ধার হওয়া অস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ রয়েছে 11টি মামলা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নকল এখন আর শুধু খাতা দেখে লেখা বা চিরকুটের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল ডিভাইস, স্মার্ট প্রযুক্তি ও অনলাইন মাধ্যম ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বাড়ছে। এই বাস্তবতায় ডিজিটাল নকলের সাজা অন্তর্ভুক্ত করে নতুন পাবলিক পরীক্ষা আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে বদলেছে নকলের ধরন। চিরকুট কিংবা বইয়ের পাতা নয়, প্রযুক্তির অপব্যবহার করে এখন ডিজিটাল মাধ্যমে হচ্ছে নকল। তাই পরীক্ষায় স্বচ্ছলতা নিশ্চিতে নতুন আইনে ডিজিটাল নকলের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করতে যাচ্ছে সরকার। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন 2026 মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে, যে ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই। যদি কেউ ডিজিটালি নকল করে, এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। এ সময় তিনি বলেন, সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করার পথে হাঁটতে চায় না সরকার, যে কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায়। এই জনসংখ্যাকে শুধু হায়ার এডুকেশন গেলেই হবে না, নাকি শুধু হায়ার এডুকেশন অনার্স সেটা তো হবে না। সেই জন্য তিনি চিন্তা করছেন যে টিবেটকে দিবেন। শিক্ষামন্ত্রীর ভাষ্য, ভবিষ্যতের কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় 6ষ্ঠ শ্রেণী থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। জানান, তরুণদের বিশ্বমানের দক্ষতা অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল পরিমাণ আমানতের মূল উৎস খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ পাচার হয়েছে। এটি এখন ফেরাতে কাজ করতে হবে বর্তমান সরকারকে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র 1,77,00,000 ফ্রা। তবে 2025 সাল শেষে তা নজিরবিহীন লাফ দিয়ে 83,41,00,000 ফ্রাতে ঠেকেছে। টাকার অঙ্কে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 12,700 কোটি টাকার বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি বা কম মূল্যে দেখানোর মতো বাণিজ্যিক কারসাজির মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা বাইরে গেছে। মূলত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও শাসন ব্যবস্থার পালাবদলের অস্থিরতাতেই হঠাৎ এই বিপুল পরিমাণ পুঁজি বিদেশে গেছে। রেজিম চেঞ্জ হয়েছে, আগে রেজিমে যারা নাকি অবৈধ টাকা পয়সা উপার্জন করেছে, যারা নাকি পাচারকারী, তারা তো ডেফিনেটলি এগুলো পাচার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেই। সেটা একটা বড় কারণ হতে পারে। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আপনার ট্রেড বেস মানি লন্ডারিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এর মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তবে সুইস ব্যাংকে জমার 98% বাণিজ্যিক ব্যাংকগুলোর। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে এই টাকার মূল উৎস খতিয়ে দেখা জরুরি। সরকারের প্রথমে এটা জানতে হবে যে এইগুলো যে গিয়েছে, এগুলোর সোর্সগুলো কি, এগুলো কি সত্যিকার অর্থে ইলিগেল সোর্স থেকে গিয়েছে নাকি লিগেল টাকা পয়সা হইতে পারে, তাই না? তো সুতরাং এইটা সরকার আগে জানতে হবে। কিন্তু সরকারের তো সেই ধরনের নেটওয়ার্ক আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের মানে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে বলেও আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড মূল্যস্ফীতির বাজারে দেশের পুঁজি বাইরে চলে যাওয়া বা আটকে থাকা সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়াবে। সুইস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশেষ করে যে একটা চুক্তি করা, এবং এই ভারত করেছে, এবং ভারত করার কারণে কিন্তু ওই টাকাটা অবৈধ না বৈধ সেটা কিন্তু ট্রেস করা যায়। সুতরাং বাংলাদেশের দিক থেকেও এরকম যদি চুক্তি করা যায়, তাহলে তখন আসলে ট্রেস করা যাবে যে কারা কারা এই অর্থটা নিয়ে গেলেন এবং সেটা বৈধ না অবৈধ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সৎ, যোগ্য ও পেশাদারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরা হয়। দ্রুত সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবিতে আগামী রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় সাধারণ গ্রাহকগণ নিজেদের অধিকার এবং আমানত রক্ষার্থে আরও কঠোর, আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার ঊর্ধ্বমুখী। প্রতিটি সবজির দাম 50 থেকে 100 টাকার মধ্যে। মাছের বাজারেও সব ধরনের মাছের দামই বাড়তি। বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ এখনও স্বাভাবিক না। এদিকে আগের তুলনায় কিছুটা কমেছে ডিম ও সোনালী মুরগির দাম। ছুটির দিনের বাজারে এই ভিড়ে কেউ কেউ যখন ব্যস্ত চাহিদার পছন্দমতো নিত্যপণ্য কেনায়, তখন স্বাদ আর সাধ্যের হিসেব করছেন অনেকে। কেননা সব সবজির দামই 50 থেকে 100 টাকার মধ্যে। যদিও বিক্রেতাদের দাবি কিছুটা কমেছে সবজির দাম, এরপরও মধ্য আর নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে বেশিরভাগ সবজি। যারা কর্তৃপক্ষ তারা যাচাই বাছাই করতে পারে যে আসলে কি হচ্ছে। চাকরিজীবীদেরকে তো আপনারা 2-4 দিন পর পর বেতন বাড়াই দিচ্ছেন না। সিন্ডিকেট মনে হয় বাজারে একটু বেশি, এটার জন্য মূলত হলো সবজি দাম বাড়তি। কিন্তু গ্রামে আবার কিন্তু মোটামুটি সবজি দাম মানে হাতের নাগালে। সেই ক্ষেত্রে গিয়ে দেখেন মানে সব জিনিসের দাম বেশি, একটার সাথে আর একটা যুক্ত করা হয়, এই কারণে হলো জিনিসের দাম একটু বেশি বেশি লাগে। কিন্তু বর্তমান যুগের তুলনামূলক বেশি না। ঈদের পর থেকেই মাছের দাম আকাশ ছোঁয়া। রুই, পাঙাশ বিক্রি হচ্ছে 300 থেকে শুরু করে বিভিন্ন দামে। আর প্রতি কেজি চিংড়ি কিনতে গুনতে হচ্ছে 1000 টাকা। ছোট মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকায়। এখানে এই বাজারটায় দাম একটু বেশি এবং কম্পারেটিভলি 100 টাকা 150 টাকা বেশি প্রত্যেকটা মাছের কেজিতে। মাছ, মাংস এবং তরিতরকারি এগুলো তুলনামূলকভাবে অন্য সময়ের চাইতে একটু বেশি। পাবদা 450, টাটকিনি 400, লইট্টা মাছ 250 টাকা কেজি। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন প্রতি ডজন ডিমের দাম 120 থেকে 125 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ব্রয়লারের দাম 160 থেকে 180 টাকা কেজি। তবে দেশি মুরগির দাম বেশি। ঈদের আগে তো একটু বাড়তেছিল, 150 টাকা ছিল, 140 ছিল, এখন তো অনেক কম, এখন কমে গেছে কি 120 টাকা তাইসা পড়ছে, 25 টাকা 20 টাকা তাইসা পড়ছে। 350 থেকে 400 টাকা পার পিস দাম হওয়া উচিত, আমি যেটা এখন নিচ্ছি তা, কিন্তু আজকে এরা নিল 450।
বাজারে স্বস্তি ফেরাতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেখছেন দেশের প্রবাসে, ফিরছে একটু পর। দেখছেন দেশের প্রবাসে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 47 জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে 4 সেনা হারিয়েছে ইসরায়েল। হামলা পাল্টা হামলায় ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে কতটা শান্তি ফিরবে তা নিয়ে রয়েছে গভীর সংশয়। বৈরুতের একটি স্কুল এটি। যুদ্ধের কারণে ঘরছাড়া শত শত মানুষের অস্থায়ী আশ্রয়স্থল। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘোষণা এলেও স্বস্তি ফিরেনি এখানে। চুক্তি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন আশ্রয় নেয়া লেবানিজরা। সমঝোতা হওয়া ভালো, আমরা সবাই একটি সমঝোতা চাই, কিন্তু ইসরায়েলিরা এসব চুক্তি মেনে চলে না। এর আগেও তারা বহুবার চুক্তি করেছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। তারা বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। তারা একটি দখলদার জাতি, যারা অন্যের ভূমি দখল করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতি কার্যকরের প্রায় 1 ঘন্টা পরও উত্তর ইসরায়েল থেকে লেবাননের ভিতরে হামলার দৃশ্য দেখা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ হওয়ার কথা, কিন্তু সীমান্তে বিস্ফোরণের শব্দ আর ধোঁয়া দেখা দেয়ায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহ হামলা না চালালে তাদের পক্ষ থেকেও হামলা হবে না। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান বজায় রাখবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধে 4 ইসরায়েলি সেনার মৃত্যুর খবরও জানিয়েছে দেশটি। সংঘাতে ইসরায়েলের অন্তত 32 সেনা ও 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্চের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের 3912 জন। নিহতদের মধ্যে রয়েছেন শত শত চিকিৎসাকর্মী, নারী ও শিশু। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল দেশে প্রবাসে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।